এই WBJEE 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের এখন বিভিন্ন জনের বিভিন্ন রকম ডাউট কোয়ারিজ আছে। যেমন আমাদের রেজাল্ট কবে বেরোতে পারে, কাউন্সিলিং কবে শুরু হতে পারে, কি কি ডকুমেন্টস আমাদের লাগবে বা কি কি ডকুমেন্টস রেডি করতে হবে, ডোমিসিয়াল সার্টিফিকেট কিভাবে বানাবো বা কাদের কোনটা বানাতে হবে, TFW এর ক্ষেত্রে সার্টিফিকেট কখন বানাবো, কিভাবে বানাবো, দেন আছে তোমাদের গ্যাপ সার্টিফিকেট লাগবে কিনা, লাগলে সেটা কাকে দিয়ে সই করাবে বা কিভাবে বানাবে, কোনো ফরম্যাট আছে কিনা, অ্যান্টি রেগিং সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কখন বানাবে, ওগুলোর কোনো ফরম্যাট আছে কিনা। তার পাশাপাশি আমার মার্কস খুব কম আসছে, 20 বা 15 এরকমের মতন মার্কস আসছে, তো এতে কি আমি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ পাবো কিনা, বা ফার্মাসির ক্ষেত্রে আমার হয়তো ফিজিক্স কেমিস্ট্রি পেপারে 5-6 এর মতন মার্কস আসছে, এতে আমি কোনো মোটামুটি ভালো কলেজ পাবো কিনা। এই সব কিছু নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যারা ভিডিওগুলো দেখোনি অতি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, চ্যানেল ভিজিট করো। তাছাড়া আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে কেউ কিন্তু চেক আউট করে নিতে পারো, অতি অবশ্যই কিন্তু দেখে নেবে। এবার আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এন্টায়ার কাউন্সিলিং প্রসেসটা WBJEE, যে WBJEE তে যে কাউন্সিলিংটা সেটা কিভাবে হয়, এই প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। কাজে ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে, কারণ কাউন্সিলিং প্রসেস কোথাও একটু স্কিপ করে গেলে বা মিস করে গেলে কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট হলেও হতে পারে, ঠিক আছে? কারণ ডিপেন্ড করছে কোন জায়গাটা স্কিপ করছো, তো হলেও হতে পারে। বাট আমি এটাই রিকোয়েস্ট করবো, অবশ্যই শেষ অবধি দেখবে ভিডিওটা। যারা দেখছো প্রথমবারের জন্য অবশ্যই আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এন্ড তারপরে ভিডিওটাতেও একটা লাইক করে দাও, যাতে তুমি আরো পরবর্তীতে নতুন নতুন ইনফরমেশন এন্ড ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেল থেকে পেতে পারো, টিল কাউন্সেলিং বা টিল অ্যাডমিশন পর্যন্ত, ঠিক আছে? আর যদি তোমাদের কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকে, কমেন্ট বক্স খোলা আছে, অবভিয়াসলি লিখে জানাবে। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, ঠিক আছে? দেখো, ফার্স্ট অফ অল তোমাদেরকে এখানে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমাদের এই যে কাউন্সেলিংটা না, মানে টোটাল যে কাউন্সেলিং, এটা কিন্তু দুটো ভাগে ভাগ আছে, ঠিক আছে? কাউন্সেলিংটা টোটালি দু প্রকারের হয়, একটা হচ্ছে সেন্ট্রালাইজড কাউন্সেলিং, ঠিক আছে, সেন্ট্রালাইজড কাউন্সেলিং, আর একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং, ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং। এবার এই যে সেন্ট্রালাইজড কাউন্সেলিং, এটা কিন্তু অনলাইনে হয়, ঠিক আছে, অনলাইনে হয়। এবং এই সেন্ট্রালাইজড কাউন্সেলিং এর যে রেগুলেটরি বডি, মানে যারা নেয়, সেটা হচ্ছে WBJEE বোর্ড নিজে নেয়, ঠিক আছে? WBJEE বোর্ড নিজে এই কাউন্সেলিংটা কন্ডাক্ট করায়। আর ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটা এটা অনলাইনেও হতে পারে, অফলাইনেও হতে পারে, বাট মেজরলি অফলাইনেই হয়, মানে একদম 98% টাইম অফলাইনে হয়। এবং এইটার যে রেগুলেটরি বডি সেটা হচ্ছে কলেজগুলো নিজেরা, মানে যেসব কলেজগুলো WBJEE থ্রু ভর্তি করায় বা ভর্তি নেয়, সেই কলেজগুলো নিজেরা এই কাউন্সেলিংটা কন্ডাক্ট করে, ঠিক আছে, নিজেরা। তো অবভিয়াসলি প্রত্যেকটা কলেজ নিজেরা নিজেদের মতো করে কাউন্সেলিংটা করায়, কেউ অনলাইন করায়, কেউ অফলাইন করায়, কেউ কোনো কোনো কলেজ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, ওগুলো সম্পূর্ণ কলেজের বিষয়, ঠিক আছে? তো ডিসেন্ট্রালাইজটা এটা। তো ডিসেন্ট্রালাইজ নিয়েও মোটামুটি টুকটাক কিছু ইনফরমেশন দেবো ভিডিওর শেষের দিকে, বাট আমাদের মেন যেটা টপিক বা মেন যেটা ডিসকাশন থাকবে সেটা হচ্ছে সেন্ট্রালাইজড কাউন্সেলিং। কারণ এই সেন্ট্রালাইজড কাউন্সেলিংটার মধ্যেই আমাদের পরে মেন যে তিনটে আমাদের রাউন্ড পড়ে, সেই রাউন্ড তিনটে, অর্থাৎ রাউন্ড 1, রাউন্ড 2, যেটাকে অনেক সময় আপগ্রেডেশন রাউন্ডও বলা হয় থাকে, আর লাস্টলি হচ্ছে মপ আপ। তো এই তিনটে রাউন্ড, এবার এই তিনটে মেন রাউন্ড, এই মেন রাউন্ডের বেশ কিছু প্রসেস আছে, বেশ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, বেশ কিছু জিনিস তোমাদেরকে ফলো করতে হবে, সেগুলো তোমাদেরকে শেয়ার করবো আজকের এই ভিডিওটা, ওকে? তো এক এক করে আমরা এবার শুরু করি। ফার্স্ট শুরু করবো রাউন্ড 1 দিয়ে, বাট তার আগে জানিয়ে দিই, তোমাদের কাউন্সেলিং শুরু হওয়ার আগে দুটো জিনিস তোমরা পাবে। একটা হচ্ছে সিড ম্যাট্রিক্স। সিড ম্যাট্রিক্সটা কি জিনিস? সেটা হচ্ছে WBJEE থ্রুতে যতগুলো কলেজ আছে যেগুলো ভর্তি নেওয়া যাবে, সেই সব কলেজের একটা লিস্ট প্রকাশ হবে, যে কোন কোন কলেজ আছে এন্ড সেই কলেজের কতগুলো করে সিট আছে, এই একটা লিস্ট আকারে প্রকাশ হয়, যেটাকে বলে সিড ম্যাট্রিক্স। এটা একটা প্রকাশ হবে। আর একটা প্রকাশ হবে সেটা হচ্ছে কাউন্সেলিং এর একটা নোটিফিকেশন কাম শিডিউল, ঠিক আছে? একটা নোটিফিকেশন তো দেবেই, যে কি মানে আমি আজকের এই ভিডিওতে যা যা জিনিস বলবো এই পুরো জিনিসটাই নোটিফিকেশনটার মধ্যে মেনশন থাকবে। আর একটা শিডিউল প্রকাশ হবে, যেখানে মেনশন থাকবে যে রাউন্ড 1 এর কবে কি রেজিস্ট্রেশন হবে, কবে চয়েস ফিলিং হবে, কবে রেজাল্ট বেরোবে, রাউন্ড 2 এর কবে রেজাল্ট বেরোবে, মপ আপের কবে কি হবে, এই যে পুরো একটা ডেট শিট, এই ডেট শিটটা কিন্তু মেনশন থাকবে, ঠিক আছে? তো এটা পুরোটা হবে। এরপর আস্তে আস্তে সেই ডেট অনুযায়ী পুরো জিনিসটা তোমার ফলো আপ করতে হবে। তো ফার্স্ট আমরা যদি আসি হচ্ছে রাউন্ড 1, যে রাউন্ড 1 এ তো তোমাদেরকে এখানে কি কি জিনিস হয় বা কিভাবে কি করতে হয় সেই প্রসঙ্গে। দেখো, কাউন্সেলিং কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ভাইটাল একটা জিনিস, ঠিক আছে? তবে তার থেকেও যেটা মেন এন্ড ভাইটাল জিনিস, যেটা হচ্ছে কাউন্সেলিং এর একটা পার্ট, সেটা হচ্ছে চয়েস ফিলিং। যে চয়েস ফিলিংটার উপর পুরো তোমার ফিউচারটা ডিপেন্ড করছে, তোমার আপকামিং ইয়ার্স গুলো কেমন যাবে, তুমি আফটার 4 ইয়ার্স তুমি কোন পজিশনে থাকবে, কোন কোম্পানি যাবে বা কোন জায়গায় জব করতে যাবে, নাকি কোথায় মানে পাবে, মানে কোনো প্লেসমেন্টই পাবে না, বা তার পরেরও লাইফ কেমন কাটবে, পুরোটাই ডিপেন্ড করছে চয়েস ফিলিং এর উপর। চয়েস ফিলিং যেমন করবে সেই মতন তোমার আফটার অ্যাডমিশন তোমার লাইফটা কাটবে, ঠিক আছে? তো চয়েস ফিলিং অনেক একটা ইম্প্যাক্টফুল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা পোর্শন। তো চয়েস ফিলিং নিয়ে আমি মোটামুটি পরবর্তীতে ডিটেলস ভিডিও দেবো, কিভাবে কি করতে হয়, কি প্রসেস আছে না আছে। বাট তাও এটুকু মোটামুটি আইডিয়া দিয়ে রাখতে পারি, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে একটু আধটু ভুল করলে ভালো র্যাঙ্কে থাকা স্টুডেন্টটাকেও কিন্তু খারাপ কলেজ অ্যাকসেপ্ট করতে হয়, খারাপ র্যাঙ্কের কলেজটাও কিন্তু মানে স্টুডেন্টটা আর কি ভালো কলেজ পেয়ে যায়। আবার কোনো কোনো স্টুডেন্ট কোনো কিছুই পায় না, একটা ড্রপ অবধি দিতে বাধ্য করে। তো অনেক ইম্পর্টেন্ট জিনিস, যাদের নলেজ নেই চাইলে আমাদের পেড কাউন্সেলিং সাপোর্ট আছে, যেখানে তোমাদের এই পুরো চয়েস ফিলিংটা আমাদের এন্ড থেকে বানিয়ে দেওয়া
হবে, অবভিয়াসলি তোমাদের সাথে ডিসকাশন হবে, তোমার সাথে তোমার বাবা মায়ের সাথে কথাবার্তা হবে, ডিসকাশন হবে থ্রু কল, হয়ে সমস্ত কিছু তোমাদেরকে রেডি করে দেওয়া হবে এবং ফাইনাল একটা লিস্ট বানিয়ে দেওয়া হবে, যে লিস্ট অনুযায়ী তোমার র্যাঙ্কের বেস্ট কলেজটা পাইয়ে দেওয়ার দায়িত্ব থাকবে আমার। তো যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে আমি পিন করে দেবো, একটা গুগল ফর্ম পাবে, সেই ফর্মটাকে ফিল করে দিও। তাছাড়া আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও কন্ট্যাক্ট করলে আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের রাউন্ড 1, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে আমাদের রাউন্ড 1। তো রাউন্ড 1 এর ক্ষেত্রে ফার্স্ট যে প্রসেস সেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন, ঠিক আছে? তোমাদের রেজিস্ট্রেশন। তো এই রেজিস্ট্রেশন জিনিসটা কি? রেজিস্ট্রেশন মানে তোমাদেরকে কিছু ডাটা ওখানে ইনপুট করতে হয় আর কিছু ডকুমেন্টস আপলোড করতে হয়। তবে এই ক্ষেত্রে ডকুমেন্টস আপলোড বলতে একটাই আমার মনে পড়ছে, সেটা হচ্ছে ব্যাংকের ডিটেলস। বাকি আর তেমন কোনো ডকুমেন্টস আমার যতদূর মনে হচ্ছে দিতে হয় না, ওটা পরে আমি আরো ক্লিয়ার করে দেবো, বাট আমার ব্যাংকেরটাই আপাতত মনে পড়ছে। অ্যান্ড তোমাদের এই যে রেজিস্ট্রেশন ডাটা, তোমাদেরকে অনেক কিছু দিতে হয়, এইচএস এর ডাটা দিতে হয়, মানে বেশ কিছু ডাটা তোমাদেরকে পুট করতে হয়। তো এই রেজিস্ট্রেশন হয় ফার্স্টে। রেজিস্ট্রেশনের জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে যে এত তারিখ থেকে এত তারিখ অবধি চলবে। এবার রেজিস্ট্রেশন করছো মানে অবভিয়াসলি কিছু একটা ফি তোমাকে পে করতে হবে। তো তারপরে করতে হবে হচ্ছে তোমাদেরকে ফি পেমেন্ট। এবার এই ফি পেমেন্টটা হচ্ছে তোমাদেরকে 500 টাকা করতে হয়, ঠিক আছে? 500 টাকা ফি করতে হয়, যেটা একটা কাউন্সেলিং চার্জেস, নন রিফান্ডেবল। ফি পেমেন্ট করলে অনলাইন পেমেন্ট করতে হয়। এবার ফি পেমেন্ট যখনই করলে তখনই তোমার কাছে যে মেন ইম্পর্টেন্ট এন্ড ভাইটাল জিনিস চয়েস ফিলিং, এই চয়েস ফিলিং এর অপশনস তোমার কাছে ওপেন হয়ে যাবে, যেখানে তুমি তোমার প্রেফারেন্স অনুযায়ী লিস্ট সাজাতে পারবে, কলেজ সাজাতে পারবে, সেই অ্যাকর্ডিংই তোমার র্যাঙ্কের অ্যাকর্ডিং কলেজ অ্যালটমেন্ট হবে, ঠিক আছে? এবং সেখানেও কিছু রুলস রেগুলেশন আছে যেগুলো আমি চয়েস ফিলিং এর ভিডিওতে ডিসকাশন করবো, সেটা যাতে মিস না হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চয়েস ফিলিং, আবারও বলছি, চয়েস ফিলিং নিয়ে যাদের কোনো নলেজ নেই চাইলে আমাদের পেড কাউন্সিলিং সাপোর্ট এনরোল করতে পারো, যেখানে পুরো দায়িত্বটাই থাকবে আমাদের, ঠিক আছে? শুধু চয়েস ফিলিং বলে না, ডকুমেন্টস রিলেটেড কোনো প্রবলেম সমস্যা এলে বা কাউন্সিলিং এর সময়ে কোনো অন্য কোনো কিছু ডাউটস এলে সবটাই কিন্তু তোমরা হেল্প এন্ড সাপোর্ট কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই চাইলে নিতে পারো এবং আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি না নিতে চাও আর কি। তো চয়েস ফিলিং এর পর তোমাদের হবে হচ্ছে চয়েস লকিং, ঠিক আছে? চয়েস লকিং। এবার চয়েস লকিং জিনিসটা কি? যে তুমি যে চয়েস ফিলটা করেছো এটাই তোমার ফুল এন্ড ফাইনাল চয়েস, সেটা একটা মানে লক করা আর কি, ওয়ান টাইপ, ঠিক আছে? তো চয়েস লকিং হয়ে গেল। এরপর তোমাদের আসবে হচ্ছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, ঠিক আছে? অ্যালটমেন্ট রেজাল্ট মানে যেখানেতে তুমি জানতে পারবে যে তুমি কোনো কলেজ পেয়েছো কি পাওনি, ওকে? এই জিনিসটা জানতে পারবে। এবার এখানেতে তাহলে দুটো কন্ডিশন, মানে দুটো তোমাদের কন্ডিশন বা ব্যাপার ঘটতে পারে। একটা হচ্ছে তুমি কোনো কলেজ পেয়েছো মানে ইয়েস, আর কোনো কলেজ পাওনি মানে নো, ঠিক আছে? দুটোর যে কোনো একটা। যদি কোনো কলেজ না পেয়ে থাকো তো সেক্ষেত্রে তোমার যখন আর কি চেক করতে যাবে তখন ওখানে পোর্টালের যে অপশনে চেক হয় সেখানে তো দেখা থাকবে যে নো অ্যালটমেন্ট অ্যাজ পার ইওর চয়েস, এরকম সামথিং কিছু একটা লেখা থাকবে। তো তোমরা কি করবে? তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, তোমরা জাস্ট সিম্পলি বাড়িতে বসে থাকবে, তাহলেই তোমরা রাউন্ড 2 তে অটোমেটিক্যালি কিন্তু পার্টিসিপেট করে যাবে। রাউন্ড 1 থেকে রাউন্ড 2 তে অটোমেটিক চলে যাবে, কিচ্ছু করতে হবে না তোমাদের, ওকে? বাট যাদের কোনো কলেজে অ্যালটমেন্ট আসবে, সেটা যে কোনো কলেজ হতে পারে, সেটা তোমার প্রায়োরিটি লিস্টে সবার নিচের দিকের কলেজ হতে পারে, খুব একটা ভালো কলেজ নাও হতে পারে, খারাপ কলেজ হতে পারে, এনিথিং, তোমার কলেজের নাম এসেছে, কোনো একটা কলেজে অ্যালটমেন্ট পেয়েছো, এই ক্ষেত্রে তোমাকে কিন্তু ফিজিক্যালি কলেজে ভিজিট করতেই হবে, মানে এটা হচ্ছে ম্যান্ডেটারি। তোমার যদি কলেজের নাম আসে তোমাকে কলেজে ফিজিক্যালি ভেরিফিকেশন করতে তোমাকে যেতেই হবে, ভেরিফিকেশন যেতেই হবে। যদি না যাও সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একটা নতুন ওয়ার্ড যেটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এক্সিট। এক্সিট মিন তোমার, তুমি পুরো কাউন্সেলিং মানে সেন্ট্রালাইজড কাউন্সেলিং, ডিসেন্ট্রালাইজড এর কথা কিন্তু মাথায় আনবে না, ওটার কোনো মানে সেন্ট্রালাইজড এর সাথে ওটার কোনো রুলস রেগুলেশন খাটে না। বাট এক্সিট মিনস তুমি পুরো সেন্ট্রালাইজড। এবার সেন্ট্রালাইজড মানে রাউন্ড 1 অলরেডি তুমি চলে এসেছো, এরপর আর কটা সেন্ট্রালাইজড বাকি রইলো? রাউন্ড 2 আর মপ আপ। তো এই দুটোতে তুমি পার্টিসিপেট করতে পারবে না, ডিসেন্ট্রালাইজডে পারবে কিন্তু এই দুটোতে আর পারবে না। এইটা হচ্ছে ব্যাপার। এক্সিটের মানে হচ্ছে এটা যে তুমি টোটালি কাউন্সেলিং থেকে আউট হয়ে যাবে। এবার আউট হয়ে যাও মানে বুঝতেই পারছো কোনো কলেজ পাবে না, এবং ডিসেন্ট্রালাইজড এর ভরসা, ওখানে কিছু পেলে ভালো, না হলে তোমাকে হয় ডাইরেক্ট অ্যাডমিশন নিতে হবে, তা নাহলে পরের বছর ড্রপ দিতে হবে। তো ওই জন্যই চয়েস ফিলিং হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস, যে তুমি যে কলেজগুলোয় চাও না ভর্তি হতে বাট রেখে দিলে দিলে কিন্তু তোমাকে এই প্রবলেমটা হবে। এবার এইখানেতে তোমার এই যে ফিজিক্যাল ভেরিফিকেশন যে করতে যাবে তার আগে তোমাকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে অ্যালটমেন্ট তুমি যখনই পেয়ে গেলে তোমাকে কিন্তু একটা 5,000 টাকা ফি পেমেন্ট করতে হবে। সেটাতে কিসের জন্য? তুমি যে সিটটা পেয়েছো সেই সিটটা অ্যাকসেপ্ট করার জন্য, সিট অ্যাকসেপ্টেন্স ফি একটা 5,000 টাকা, সেই 5,000 টাকা তোমাকে কিন্তু দিতে হবে। তবে এটা রিফান্ডেবল, বাট কিছু কন্ডিশন আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে, কিছু প্রসেস প্রসিডিওর আছে, যেগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেবো, বা চাইলে আমার প্রিভিয়াস ইয়ারের ভিডিও দেখতে পারো। রিফান্ড পলিসি ডব্লিউবিজেই লিখে সার্চ করলেই আই থিঙ্ক আমার ভিডিও টপেই পেয়ে যাবে। তো দেখে নিতে পারো ওটা, বা আমি পরবর্তীতে ডিসকাশন করে দেবো, বাট এটা কন্ডিশন বেসিসে, ওকে? তো এরপর আসছি হচ্ছে আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন। এবার ফিজিক্যাল ভেরিফিকেশনে কিছু ডকুমেন্টস লাগবে, যেগুলোর অলরেডি ভিডিও আমার বানানোই আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো ফিজিক্যাল ভেরিফিকেশনে গেলে উইথ অল ডকুমেন্টস, ঠিক আছে? এবার ফিজিক্যাল ভেরিফিকেশনে যাওয়ার পর তোমার কাছে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে তোমার কাছে আপগ্রেডেশন, ঠিক আছে? আপগ্রেডেশন, আর একটা হচ্ছে তোমার কাছে অ্যাডমিশন। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে অপ্ট করতে হবে, মানে করতেই হবে। যদি না করো, তুমি ধরো ফিজিক্যাল ভেরিফিকেশনও করালে বাট এই দুটোর কোনো কিছু করলে না, এগেন তুমি কিন্তু এক্সিট হয়ে যাবে, ঠিক আছে? তো দুটোর যে কোনো একটা তোমাকে করতে হবে। এবার যদি তুমি অ্যাডমিশন নাও তাহলে তো হয়েই গেল, পুরো লেটা চুকেই গেল, পয়সা দিয়ে দিলে ভর্তি হয়ে গেলে বাস,
কোনো আর সমস্যা নেই, তুমি রাউন্ড 2 আর মকআপের সাথে তোমার আর কোনো সম্পর্কও থাকছে না। এবার ডিসেন্ট্রালাইজ তো মেনলি গভর্নমেন্ট কলেজে হয়, তো তোমার যদি ইন্টারেস্ট জাগে যে একবার দেখতে, তো ট্রাই করতে পারো, তবে ওটার জন্য তোমার এই সিটে কোনো ইম্প্যাক্ট পড়বে না। তো দেখতে পারো, আদারওয়াইজ নাও দেখতে পেলে তুমি এটাতেই ভর্তি হয়ে গেলে, এই আর কি ব্যাপার। তো অ্যাডমিশন হলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপগ্রেডেশন করতে চাও তাহলে কি হবে, আপগ্রেডেশন করতে চাইলে তোমাকে এখান থেকে একটা ফর্ম জমা দিতে হবে, সেটা হচ্ছে ইএস আপগ্রেডেশন বলে একটা ফর্ম হয়, ফর্মটা জমা দিতে হবে উইথ অল রিকোয়ার্ড ডকুমেন্টস। জমা দিলেই তুমি কিন্তু রাউন্ড 2 তে পার্টিসিপেট করে যাবে, ঠিক আছে। আপগ্রেডেশন, এবার আপগ্রেডেশনের মানে যে বেসিক থিওরি, সেটা কি, আপগ্রেডেশন মানে তুমি যে চয়েস লিস্টটা সাজিয়েছো, প্রেফারেন্সটা, সেই প্রেফারেন্সের মধ্যে ধরো তুমি মোট 4, 5 এরকম করে তুমি টোটাল 10টা কলেজ তুমি সাজিয়েছিলে, তার মধ্যে তোমার 5 নম্বর কলেজটাতে তোমার অ্যালটমেন্টটা এসেছে, ঠিক আছে। 5-এ যেটা দিয়েছিলে সেটাতে অ্যালটমেন্ট এসেছে। এবার 5-এ অ্যালটমেন্ট আসা মানে তোমার নিচের দিকে যতগুলো লিস্ট তুমি দিয়েছিলে, মানে যত কলেজ দিয়েছিলে, সব কলেজ ডাব্লিউবিজিএস সিস্টেম থেকে ডিলিট, পুরো সব জিনিস ডিলিট, এই পর্যন্ত থাকবে বোর্ডের কাছে, ঠিক আছে। এবার আপগ্রেডেশন মানে হচ্ছে তুমি যে সিটটা পেয়েছো যে নাম্বারে, এই সিটটাকে রিজার্ভ করে উপরের দিকে যতগুলো আর কলেজ পড়ে রইলো, সেই কলেজগুলো একবার দেখা যে আমি আমার র্যাঙ্ক অ্যাকর্ডিং পাচ্ছি কিনা রাউন্ড 2 তে। এইটা হচ্ছে সিম্পল মিনিং আপগ্রেডেশন, ঠিক আছে। মানে এই সিটটাকে রিজার্ভ করে, এবং তুমি ওই যে 5,000 টাকাটা দিচ্ছ, ওই 5,000 টাকাটা দেওয়ার জন্যই কিন্তু তোমার এই সিটটা রিজার্ভ থাকছে। এবার এটা তুমি লার্জ অ্যামাউন্টও ভাবতে পারো, তুমি হয়তো 100টা চয়েস ফিলিং করেছো, তোমার অ্যালটমেন্ট এসেছে 60 নম্বরে, মানে উপরে 1 থেকে 59 অব্দি যতগুলো কলেজ আছে বা যতগুলো চয়েস আছে, সেগুলোর মধ্যে কোনোটাতে তুমি রাউন্ড দিতে পারছো কিনা, এটা চেকিং একবার তুমি চাইলে দেখতে পারো। বাট 60-এর পরে যেগুলো 61 থেকে 100 অব্দি, এগুলো আর তুমি জীবনেও পাবে না, কলেজগুলো পাবে কখন, যদি তুমি মপআপে আবার পার্টিসিপেট করো এন্ড এগেন তুমি ওই কলেজগুলোকে রাখো এবং একটু বেশি প্রায়োরিটি দিয়ে, তখন হয়তো পেতে পারো। বাট তার আগে ওগুলো কিন্তু আর পাওয়ার সম্ভাবনা তোমার নেই, পাবে না। হ্যাঁ, পয়সা দিলে ডাইরেক্ট অ্যাডমিশন সেটা নিতে পারবে, তাছাড়া পারবে না। তো যাই হোক, এই হচ্ছে আপগ্রেডেশনের বেসিক কনসেপ্ট। এবার এইখানেতে একটা ক্যাচ আছে, সেটা কি, সেটা হচ্ছে তোমার যদি তুমি আপগ্রেডেশন করতে দিয়ে নতুন কলেজ পেয়ে যাও, ধরো তোমার আপগ্রেডেশন করতে দিলে এবং তোমার র্যাঙ্কের অ্যাকর্ডিং 2 নাম্বার কলেজ যেটা তুমি দিয়েছিলে সেটাতে তুমি অ্যালটমেন্ট পেয়ে গেলে, ঠিক আছে। তাহলে তোমার এই যে প্রিভিয়াস যে সিটটা যেটা ছিল 5 নম্বর, এই যে রিজার্ভটা, এই রিজার্ভটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এই সিটটা তোমার নামে থাকবে না। তোমার তখন নিউ সিট তোমার নামে এই 2 নাম্বারটা অ্যালটমেন্ট কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। তখন তুমি যদি ফেরত আসতে চাও এই 5 নম্বরে, সেটা ইম্পসিবল, ঠিক আছে। তো ওই জন্য আপগ্রেডেশন করলেও একটু খেয়াল রাখতে হবে যে যদি আমার উপরের দিকে যতগুলো রয়েছে সেই সব কলেজগুলোর মধ্যে থেকে যদি আমি মানে কোনোটা পাই, সেটা কিন্তু আমাকে নিতে হবে। তো ওই জন্য এখানে আমি বলি যে যদি কোনো এরকম হয়ে থাকে যে আমার উপরে এমন একটা কলেজ আছে যেটা আমি চাইছি না, প্রথমত হচ্ছে সেটা তোমার ভুল, তুমি কেন সেটাকে উপরে প্রায়োরিটি দেবে। চয়েস ফিলিং এর নিয়মই তো ওইরকম, তুমি ওরকম করে তো আর হয় না চয়েস ফিলিং, না। ওই জন্যই তো বললাম যে চয়েস ফিলিং নলেজ না থাকলে সেটা কিন্তু মানে বহুত বড় একটা ইম্প্যাক্ট তোমার কাছে কিন্তু ফেলতে পারে, ঠিক আছে। তো যাই হোক, তো কেন দিয়েছো, আর তাছাড়া হচ্ছে কিছু করার নেই, দুটি জিনিস, ঠিক আছে। তো এই একটা ব্যাপার, তোমাদের কিন্তু তখন এই কলেজটাকে হয় অ্যাকসেপ্ট করতে হবে, নাহলে ছাড়তে হবে। ওটা আমি আসছি রাউন্ড 2 এতে, কারণ ওই যে প্রসেসটা তো রাউন্ড 2 এর ক্ষেত্রে, ওটা আমি আসছি রাউন্ড 2 তে। বাট জাস্ট জানিয়ে রাখছি যে তুমি যদি নতুন কলেজ অ্যালটমেন্ট পাও, সেক্ষেত্রে কিন্তু পুরোনোটা তোমার ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু যদি নতুন কলেজ না পাও, তুমি পুরোনোটা ফেরত পাবে, কারণ ওটা তুমি রিজার্ভ করে রেখেছো। এবার এইখানে কিছু প্রাইভেট কলেজ আছে যারা কিন্তু তোমাদের সাথে মানে কি বলবো, এত লেভেলের ব্রেন ওয়াশ তোমাদেরকে করাবে। এতে কি হয়, কোনো একটা স্টুডেন্ট তার প্যারেন্টের সাথে গেছে আপগ্রেডেশন করবো বলে, বাড়ি ফিরছে ভর্তি হয়ে এসেছে, ঠিক আছে। এমন পরিমাণে ব্রেন ওয়াশিং কিন্তু চলে প্রাইভেট কলেজগুলো, কিছু কিছু কলেজে, সব বলবো না, কিছু কিছু কলেজে। এবং বলতে পারো যে সে তো তোমার গিয়েছে আপগ্রেডেশন করতে, কোনো তো পয়সা নিয়ে যায়নি, সব ওরা স্কিম রেডি করে রেখেছে, ওগুলোর চিন্তা নেই। প্রাইভেট কলেজের আগে ব্রেন তোমার নেই, ওরা সব স্কিম রেডি করে রেখেছে, তোমাকে হয়তো 5,000 টাকা কি 10,000 টাকা তোমার কাছ থেকে করে জমা নিয়ে রাখলো, বাকিটা বললো তুমি তুমি পরে এসে দিয়ে দেবে, বাস। কিন্তু বোঝাবে কিরকম, ওখানে যেসব লোকগুলোকে বসিয়ে রাখে না, সব এক একটা মানে মানে কনভিন্স করার জন্য মানে বলতে পারো পিএইচডি করে রেখেছে। তোমাকে এমন ডাটা দেখাবে, এমন কিছু জিনিস বোঝাবে আর করবে, তুমি মানে প্যারেন্টস নিয়ে গেলে তো, যাদের প্যারেন্টস অতটা বোঝে না তারা তো এমনি মানে গলে যাবে, আচ্ছা তাহলে তো ভালো, নিয়ে ভর্তি হয়ে যায়। কিন্তু আলটিমেটলি প্রাইভেট কলেজগুলো চাইছেই ওইটা। তো এই জিনিসটার থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এবং ওরা এই জিনিসটাও অনেক সময় বলে যে তুমি যদি এই কলেজটা ছেড়ে আপগ্রেডেশন করো, তুমি আর এই কলেজটা ফেরত পাবে না, বা ফেরত পেলেও তোমাকে আর ভর্তি নেবো না। তো এই জিনিসগুলো পুরো মিথ্যা কথা, পুরো ভুয়ো কথা, এগুলো একটাও কান দেওয়ার দরকার নেই। আমি বারবার বলি, কাউন্সিলিং এর সময়তেও তো আমি বলি যে যখনই কেউ যদি এরকম বলে, কন্ট্যাক্ট করবে আমার সাথে, আমি সেটা শর্ট আউট করে দেবো, ঠিক আছে। তো যাই হোক, এই জিনিসটা হয় না, যেটা রুলস সেটা রুলস, প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ওরা জাস্ট ওটা তোমাকে ভর্তি করানোর জন্য বলে, তুমি যদি সাহস দেখিয়ে আপগ্রেডেশন করাও, এবং যদি ইনকেস নতুন কলেজ না পাও, ওই কলেজেই তো ফেরত পাবে, তুমি ভর্তি হতে যাবে, দেখবে কার কত ক্ষমতা তোমাকে ভর্তি না নেওয়ার, নেবেই, নিতে বাধ্য ভর্তি, ঠিক আছে। তো ওটা নিয়ে একদম টেনশন করার দরকার নেই। যাই হোক, তো এই হচ্ছে আলটিমেটলি হোল প্রসেস রাউন্ড 1 এর। আচ্ছা, এখানে আরেকটা জিনিস পয়েন্ট যেগুলো অ্যাড করবো, সেটা হচ্ছে রাউন্ড 1 এতে
তুমি যা কিছু যদি ভুল করে থাকো, মানে রেজিস্ট্রেশনের সময় হোক বা ডাব্লিউবিজির ফর্ম ফিল আপের সময় কিছু হয়তো ভুল করে দিয়েছে, কিছু সিলি মিস্টেকস হয়ে গিয়েছিল, লাইক এইচএস এর হয়তো মার্কস একটা সেটা ভুল বসিয়ে দিয়েছিলে বা রোল নাম্বার ভুল বসিয়ে দিয়েছে, সেগুলো কিন্তু এই রাউন্ড ওয়ানে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যাবে তখন কিন্তু এটা চেঞ্জ করে নেওয়া যায়। তো একটু এগুলো দেখে নেবে, যদি কোনো ভুল থেকে থাকে সেটা চেঞ্জ করিয়ে নেবে। আর এই রাউন্ড ওয়ানেতেই তোমাদের ক্যাটাগরিটাও কিন্তু চেঞ্জ করা যায়। ধরো কেউ একজন ইডব্লিউএস হিসেবে ফর্ম ফিল আপ করেছিল কিন্তু সে সার্টিফিকেট দিতে পারোনি, সো তাকে কিন্তু ওপেন ক্যাটাগরিতে কনভার্ট করে দেওয়া হবে। তো এই ক্ষেত্রে এটাও রাউন্ড ওয়ানেই পসিবল অ্যান্ড ডিউরিং ফিজিক্যাল ভেরিফিকেশন। বাট এক্ষেত্রে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে তুমি যে কলেজটা রাউন্ড ওয়ানে পেয়েছো সেই কলেজটা রিজার্ভ থাকে না, সেটা তোমার ক্যান্সেলড হয়ে যায়। মানে এই যে সিটটা যেটা পেয়েছিলে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, এটা রিজার্ভ হয়নি। দেন তুমি রাউন্ড টুতে পার্টিসিপেট তোমাকে ওরা করিয়ে দেবে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি। এবার রাউন্ড টুতে যদি তোমার যে চয়েস ফিলিং লিস্ট বানিয়েছো তোমার র্যাঙ্কের অ্যাকর্ডিং ওপেন ক্যাটাগরি হিসাব অনুযায়ী যদি সিট পাওয়ার কথা থাকে পাবে, যদি না কথা থাকে পাবে না। মানে এই কন্ডিশনের ক্ষেত্রে রাউন্ড টুতে তুমি সিট পেতেও পারো নাও পেতে পারো। বাট যারা কোনো কিছু চেঞ্জ করছো না বা জাস্ট অন্য কোনো ডাটা চেঞ্জ করছো অ্যান্ড আপগ্রেডেশন করে সেকেন্ড রাউন্ডে এসেছো, তাদের রাউন্ড টুতে কোনো না কোনো সিট তুমি পাবে, হয় পুরোনোটাই পাবে আর তা না হলে নতুন পাবে। এই হচ্ছে সিম্পল ফান্ডা। ঠিক আছে, আশা করি রাউন্ড ওয়ানের পুরো জিনিসটা ক্লিয়ার। এরপর আসবো হচ্ছে তোমাদের কাছে রাউন্ড টু নিয়ে। দেখো রাউন্ড টুতে কিন্তু হিউজ কিছু জিনিস নেই, কারণ রাউন্ড টুটা আমাদের মানে অনেক সময় বলা হয়ে থাকে এটাকে আপগ্রেডেশন রাউন্ড। ঠিক আছে, আপগ্রেডেশন রাউন্ড মানে এখানে মেনলি রাউন্ড ওয়ানের থেকে যারা যারা এলো, কারা কারা এলে, ফার্স্ট হচ্ছে যারা রাউন্ড ওয়ানে কোনো সিট পাওনি তারা রাউন্ড টুতে এসেছো। সেকেন্ড, যারা কোনো ডাটা চেঞ্জ করোনি বা ডাটা চেঞ্জ করেছো বাট আপগ্রেডেশন করিয়েও এসেছো তারা। 3 নম্বর হচ্ছে যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, আগের সিট ক্যান্সেল করে ওপেন হিসেবে পার্টিসিপেট করেছো। এই 3টে টাইপের ক্যাটাগরি কিন্তু তোমরা রাউন্ড টুতে আসছো। এবার রাউন্ড টুতে যেদিন সিট অ্যালটমেন্টের রেজাল্টের ডেট আছে, সিট অ্যালটমেন্ট রেজাল্টে সেদিন চেক করবে যে কি স্ট্যাটাস আছে তোমার, যে কলেজটায় অ্যালটমেন্ট আসবে। এই ক্ষেত্রে যে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাটেন্ড করতে হবে এমন কোনো ব্যাপার নেই, এইখানে তো তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি কলেজটা নেবে নাকি মপাপে যাবে। কারণ কি, যদি তুমি মপাপে পার্টিসিপেট করো, ঠিক আছে, মানে মপাপে পার্টিসিপেট করতে যাও এবং এই কলেজটায় ভর্তি না হতে চাও, তাহলে কিন্তু আর ওই সিটটা ওই রিজার্ভের কোনো ব্যাপার কিন্তু থাকবে না। ঠিক আছে, কোনো রিজার্ভের ব্যাপার থাকবে না। ওকে, আচ্ছা আমি যদি এটাকে আরো একটু সিম্পলিফাই করে দিই, সেটা হচ্ছে সিট অ্যালটমেন্ট ধরো এলো, আসার পর এগেন দুটো মানে পসিবিলিটি হতে পারে, একটা হচ্ছে সিট এসেছে আর একটা হচ্ছে সিট আসেনি। তাদের ধরো রাউন্ড ওয়ানে যাদের সিট আসেনি এগেন তাদের রাউন্ড টুতে সিট নাও আসতে পারে, তাদের ক্ষেত্রে নো। বা হয়তো রাউন্ড ওয়ানে সিট পেয়েছিলে বাট ওই ক্যাটাগরির জন্য ক্যাটাগরি চেঞ্জ করতে হয়েছে, রাউন্ড টুতে অ্যাজ এ ফ্রেশ পার্টিসিপেট হয়েছিল এন্ড কোনো সিট পাওনি। ঠিক আছে, তো তারা কি করবে, তারা কিছুই করতে হবে না, তারাও কিন্তু বাড়িতে চুপচাপ বসে থাকবে, তোমরা মপ আপ রাউন্ডে অটোমেটিক্যালি পার্টিসিপেশন কিন্তু করে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। বাট যাদের অ্যালটমেন্ট আসবে তাদের ক্ষেত্রে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে অ্যাডমিশন আর একটা হচ্ছে সিটটাকে ছেড়ে দেওয়া। ঠিক আছে, দুটোর যে কোনো একটা অপশন থাকবে তোমার কাছে। যদি ভর্তি হতে চাও চলে যাবে, যদি স্যাটিসফাইড থাকে। এবং রাউন্ড টুতেই ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট অ্যাডমিশনটা নেয়, রাউন্ড ওয়ানে ম্যাক্সিমামটাই আপগ্রেডেশনই যায়, কারণ তারা দেখতে যায় বেটার কলেজ পাই কিনা। তো রাউন্ড টুতে এসে ফাইনাল অ্যাডমিশনটা। এবার যারা ধরো কনফিডেন্স রয়েছে যে না আমি মপাবে দেখবো, মপাবে কি করা যায়, তো তারা তাহলে সিটটাকে ছেড়ে দেবে, তোমরা মপাবে পার্টিসিপেট করবে, বাস সিম্পল ব্যাপার। এরপর যদি চলে আসি তোমাদের কাছে মপআপ রাউন্ডে, মপআপের ক্ষেত্রে হচ্ছে তোমাদের রাউন্ড ওয়ানের যে প্রসেসগুলো বললাম সেই প্রসেসগুলোই তোমাদের কিন্তু আবার রিপিট হবে। ঠিক আছে, মপআপ রাউন্ডে তোমাদেরকে কিন্তু আবার প্রসেসগুলো রিপিট হবে, অর্থাৎ মপআপেতে আবার কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন তোমাদেরকে করতে হয়, রেজিস্ট্রেশনের পর একটা ফি পেমেন্ট করতে হয়। আচ্ছা, এখানে একটা কোশ্চেন, সেটা হচ্ছে মপআপ রাউন্ডের কারা কারা পার্টিসিপেট করতে পারবে। ফার্স্ট হচ্ছে যারা রাউন্ড ওয়ান রাউন্ড টুতে কোনো সিট পাওনি তারা পার্টিসিপেট করলে। সেকেন্ড, যারা হয়তো রাউন্ড টুতে সিট পেয়েছিলে বাট অ্যাকসেপ্ট করোনি, ভর্তি হওনি, তারা রাউন্ড টুতে তোমার মপআপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে এমন হয়তো কোনো ক্যান্ডিডেট যারা রাউন্ড ওয়ান রাউন্ড টুতে পার্টিসিপেটই করোনি, হয়তো সেটা তুমি ভুলে গিয়েছিলে বা হয়তো ইচ্ছাকৃতভাবে পার্টিসিপেট করোনি, তারাও মপআপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, যদি তোমার কাছে ডাব্লিউবিজিএর ভ্যালিড র্যাঙ্ক কার্ড থেকে থাকে তুমি পার্টিসিপেট করতে পারবে মপআপে। শুধুমাত্র যারা ভর্তি হয়ে গেছো, সেটা রাউন্ড ওয়ানে হতে পারে বা রাউন্ড টুতে হতে পারে, তারা একমাত্র পারবে না। ঠিক আছে, তো মপআপ পার্টিসিপেট করলে এবার মপআপের ফি পেমেন্ট এখানে একটু অন্যরকম হয়। যারা ধরো রাউন্ড ওয়ান রাউন্ড টুতে অলরেডি পার্টিসিপেট করেছিল বাট কোনো ভর্তি হয়নি, তারা তো মপআপে এসেছে বললাম, তো তাদের ক্ষেত্রে 200 টাকা ফি পে করতে হয়। আর যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা রাউন্ড ওয়ান রাউন্ড টুতে পার্টিসিপেট করেনি, তাদেরকে এখানে 700 টাকা পে করতে হয়। ঠিক আছে, তো ফিস পেমেন্টটা একটু আছে। করার পর এগেন তোমাদের কাছে অপশন থাকবে, যেটা ভাইটাল জিনিস, সেটা হচ্ছে চয়েস ফিলিং। তারপর এগেন অপশন থাকবে তোমাদের কাছে চয়েস লকিং। ঠিক আছে, তারপর আসবে তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট, সিটের রেজাল্ট। ঠিক আছে, এবার সিট রেজাল্টের পর ইয়েসও থাকতে পারে কিছু জনের, কিছু জনের নো হতে পারে। ঠিক আছে, এবার এইখানে নো এর যে কন্ডিশন, এমন হতে পারে তুমি রাউন্ড ওয়ানে পেয়েছিলে সিট, আপগ্রেড করে রাউন্ড টুতে এসেছিলে, বাট রাউন্ড টুতে তুমি সিটটা নাওনি, রাউন্ড থ্রিতে মানে মপআপে পার্টিসিপেট করেছো এন্ড তোমার নো এসেছে। আসতেই পারে, কারণ রাউন্ড টু এর সাথে মপআপের কোনো সম্পর্ক নেই। রাউন্ড ওয়ানের সাথে রাউন্ড টু এর যেমন সম্পর্ক ছিল, যে রাউন্ড ওয়ানের সিটটা না তুমি যদি মানে ধরে রেখে তুমি রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারো উপরের গুলো চেকিং এর জন্য, কিন্তু এইখানেতে সেরকম কোনো অপশন নেই। রাউন্ড টু এর সাথে মপআপের কোনো সম্পর্ক নেই, কাজে রাউন্ড টু এর যে ডিসিশন সেটা কিন্তু খুব স্ট্রিক্টলি মানে ভাবনা চিন্তা করে তোমাদেরকে নিতে হবে। ঠিক আছে, কারণ হতেই পারে নো। আবার
ইয়েসও হতে পারে, বা হয়তো আরো যে কন্ডিশনের স্টুডেন্ট আছে মানে তাদের যার কারো ইয়েস হতে পারে। মানে এইখানে ইয়েস হওয়ার পর তোমাদের কাছে দুটোই অপশন বলা চলে, একটা হচ্ছে ভর্তি হওয়া আর একটা হচ্ছে ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া মানে বুঝতেই পারছো সেন্ট্রালাইজড কাউন্সেলিং কিন্তু শেষ। এবার তোমাদের কাছে অপশন কি রয়েছে? দুটো, একটা ডিসেন্ট্রালাইজ বা তা নাহলে পয়সা দিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন, আরো একটা অপশন আছে পরের বছর ড্রপ দিয়ে নেক্সট ইয়ার। তো এই তিনটে অপশন থাকবে, এটা হচ্ছে মপআপের, ঠিক আছে? মপআপের ক্ষেত্রে এটা। এবার ফি পেমেন্ট 5,000 টাকাটা যেটা একটু মিস করে দিয়েছি, সেটা হচ্ছে ধরো রাউন্ড ওয়ানে কেউ পার্টিসিপেট করে সিট পেয়েছিলে, 5,000 টাকা পে করে আপগ্রেডেশন করে রাউন্ড টু তে এসেছো। সেটা হতে পারে তোমার মানে নর্মাল আপগ্রেডেশন, বা হতে পারে ক্যাটাগরি চেঞ্জ করে রাউন্ড টু তে এসেছো, ঠিক আছে? যেটাই হোক না কেন, রাউন্ড টু তে তুমি অন্য নতুন কলেজ পেয়েছো, বা যাদের ক্যাটাগরি চেঞ্জ ছিল তোমরা ফ্রেশ কোনো কলেজ অ্যালটমেন্ট পেয়েছো, তোমাদেরকে কোনো প্রকার 5,000 টাকা পে করতে আর হবে না। তোমরা জাস্ট অ্যালটমেন্ট লেটারটা এমনিই ডাউনলোড করতে পারবে। কিন্তু যারা রাউন্ড ওয়ানে কোনো সিট পায়নি, রাউন্ড টু তে ফ্রেশ ভাবে কোনো সিট পেয়েছে, তাদেরকে 5,000 টাকা রাউন্ড টু তে পে করতে হবে, ঠিক আছে? হয়ে গেল। এবার যেটা আছে সেটা মপআপ। মপআপেতে যারা যারা এসেছো ভালো কথা। তো মপআপেতে ধরো যারা সিট পেয়েছো তারা হয়তো আগেও পেয়েছিলে, রাউন্ড ওয়ান রাউন্ড টু এর মধ্যে পেয়েছিলে, কিন্তু তুমি ভর্তিটা হওনি, তো তোমাদেরকে মপআপ রাউন্ডে কোনো পেমেন্ট করতে হবে না, মানে সিট অ্যাকসেপ্টেন্সের জন্য কোনো পে করতে হবে না। কিন্তু ধরো তুমি রাউন্ড ওয়ান রাউন্ড টু তে কোনো সিট পাওনি, কিন্তু পার্টিসিপেট করেছিলে বাট সিট পাওনি, মপআপেতে এসে পেলে, বা হতে পারে তুমি ফ্রেশ ক্যান্ডিডেট যারা মপআপে ফার্স্ট টাইম পার্টিসিপেট করলে সিট পেয়েছো, তোমাদেরকে 5,000 টাকা এগেন পে কিন্তু করতে হবে, ঠিক আছে? মানে এক কথায় যারা অলরেডি 5,000 পে করে দিচ্ছ, তোমাদের ফার্দার নেক্সট রাউন্ডে কোনো পেমেন্ট করতে হবে না। কিন্তু যারা পে করছো না, ফার্স্ট টাইম সিট পাচ্ছ, তোমাদেরকে পে করতে হবে। এই হচ্ছে সিম্পল ব্যাপার, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো হোল সেন্ট্রালাইজড কাউন্সেলিং। এবার ডিসেন্ট্রালাইজ যদি ছোট্ট করে বলি, ডিসেন্ট্রালাইজড হচ্ছে ভ্যাকেন্সি বেসড রাউন্ড। বেসিক্যালি ধরো ভর্তি টর্তি হয়ে গেল সেন্ট্রালাইজড, এর মোটামুটি 10 দিন 15 দিন বা 20 দিন পর অনেক স্টুডেন্ট কিন্তু সিট ছেড়ে দেয়, কারণ অনেকে তো জাস্ট সিটটা ধরে রাখে, অন্য একটা কোনো কাউন্সেলিং এ তারপর সে পার্টিসিপেট করেছে নিটে বা জয়েন্টে বা এটসেট্রা এটসেট্রা, তো সেখানে সে সিট পেয়ে গেছে, চলে গেছে। তো এই যে সিটগুলো ফাঁকা পড়ে যাচ্ছে, এই যে ফাঁকা সিটগুলো, এই ফাঁকা সিটগুলো ভর্তির জন্য গভর্নমেন্ট কলেজগুলো ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং করায়। এবার প্রাইভেট কলেজগুলো তখন ফাঁকা হলে প্রাইভেট কলেজগুলো চাইবেও যে ফাঁকা হোক, যাতে তারা সেই সিটটা হাই অ্যামাউন্ট ডোনেশন নিয়ে তারা ভর্তি করাতে পারে, কারণ তারা এসেছে ব্যবসা করতে, ঠিক আছে? কিন্তু গভর্নমেন্ট কলেজের তো সেটা মানে অধিকার নেই যে তারা ওগুলো এরকম করে ভর্তি করতে পারবে। তো ওরা ওই জন্য যতগুলো সিট ফাঁকা রয়েছে, একটা সিট হতে পারে, দুটো সিট হতে পারে, 10টা সিট হতে পারে, 50টা সিটও ফাঁকা থাকতে পারে, যটাই ফাঁকা থাকুক না কেন, সেই সিটগুলোকে ওরা ভর্তি করায় ডিসেন্ট্রালাইজড থ্রু। এবার কিছু কিছু কলেজ আছে যারা নিজেদের মতন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগায়, যেমন যাদবপুর, তারা বলে দেয় যে ডিসেন্ট্রালাইজের জন্য যাদের জিএমআর র্যাঙ্ক 10,000-এর মধ্যে তারাই পার্টিসিপেট করতে পারবে, বাকিরা পারবে না। বাট যাদবপুর ছাড়া তেমন আর কোনো কলেজ নেই যারা এলিজিবিলিটি রাখে, এবার এবছর রাখতে পারে, সেটা আলাদা ব্যাপার। বাট প্রত্যেকটা কলেজ আলাদা আলাদা করে নিজেদের মতন করে ডিসেন্ট্রালাইজ করায়, কেউ অফলাইন কেউ অনলাইন, যে যেমন করে, এবার ওগুলোর খবর নিজেদেরকে রাখতে হয়। বাট চিন্তার কোনো কারণ নেই, আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকলে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এরও খবর কিন্তু পেয়ে যাবে। চাইলে 2025-এর WBJER যে প্লেলিস্ট আমার বানানো আছে চেক করতে পারো। ডিসেন্ট্রালাইজড ইচ এন্ড এভরি গভর্নমেন্ট কলেজের নোটিফিকেশন আমি কভার আপ কিন্তু করেছি, সাথে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দিয়েইছি, বাট আমি কভার আপ মানে ইউটিউবেও করেছি। তো ওই জন্যই আগেই বললাম যে যারা চ্যানেলটা একবার চলে এসেছো কোনোভাবে, সাবস্ক্রাইব করে রাখতে পারো, প্রচুর বেনিফিট কিন্তু পাবে একদম ভর্তির আগে অবধি, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে ডিসেন্ট্রালাইজড একটা ব্যাপার। বাট আমি এক্ষেত্রে বলবো ডিসেন্ট্রালাইজড ভরসায় কেউ থাকবে না, কারণ কোনো কোনো কলেজে ডিসেন্ট্রালাইজ নাও হতে পারে, সিট ফাঁকা না থাকলে হবে কি করে? তো নাও হতে পারে। তো ডিসেন্ট্রালাইজড ভরসায় থাকবে না, মপআপের মধ্যেই ফাইনাল ডিসিশন নিয়ে নেওয়ার চেষ্টা করবে, তারপর বাকিটা আবার নিজেদের উপর, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল টোটাল তোমাদের WBJER 2026 এর কাউন্সিলিং এর প্রসেস বলতে পারো, ঠিক আছে? কিভাবে কি হবে। এবার ফার্দার যখন যা আসবে আমি তো জানাবো, এবং এর পরবর্তীতে আমি দুটো মেজর ভিডিও দেবো। সেটা হচ্ছে একটা চয়েস ফিলিং কিভাবে করতে হয়, এবং মানে পুরো জিনিসটা মোটামুটি বোঝানোর চেষ্টা করব। তারপরেও যারা বুঝবে না, বা যারা চাইছো যে অত রিস্ক আমি নেবো না, একটা পরীক্ষা যেমন হোক দিয়েছো, মানে অনেকটা খাটাখাটনি করে চাইছো না কোনোভাবেই র্যাঙ্কটাকে ওয়েস্ট করতে, তাদের জন্য আবারও বলে দিচ্ছি, আমাদের পেড কাউন্সিলিং সাপোর্ট তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। রেজাল্টের আগে চাইলে এনরোল করতে পারো, সেক্ষেত্রে 400 টাকায় তোমাদের হয়ে যাবে, যেখানে পুরো কাউন্সিলিং এর দায়িত্বটা থাকবে আমার। তোমাদের চয়েস ফিলিং থেকে শুরু করে কোনো ডকুমেন্টস রিলেটেড প্রবলেম, কোনো অ্যাডমিশন রিলেটেড প্রবলেম, সমস্ত কিছু সলিউশন কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং চয়েস ফিলিং এর ক্ষেত্রে এমন চয়েস ফিলিং করে দেওয়া হবে যাতে তুমি তোমার র্যাঙ্কের অ্যাকর্ডিং, ক্যাটাগরির অ্যাকর্ডিং, বেস্ট কলেজের বেস্ট ব্রাঞ্চ তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি পাবেই পাবে, ঠিক আছে? তো যারা চাইছো তারা এনরোল করতে পারো। কিভাবে এনরোল করবে, আমি ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে একটা গুগল ফর্মের লিংক পেয়ে যাবে। ক্লিক করবে, কিছু টুকটাক ডাটা চাওয়া আছে, তোমার নাম থেকে শুরু করে টুকটাক কিছু জিনিস, সেগুলো ফিল আপ করে দেবে। ওখানেই পেমেন্টের জন্য কিউআর দেওয়া আছে, স্ক্যান করে পেমেন্ট করে স্ক্রিনশট আপলোড করে জাস্ট অপেক্ষা করবে, আমি আমার এন্ড থেকে রেসপন্স করে দেবো। বা চাইলে ডিটেলস ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে করতে পারো, ডিটেলস পেয়ে যাবে। আর যদি কোনো গার্জেন থেকে থাকেন, সেক্ষেত্রে যদি ফিল আপ করতে চান ফর্মটা বা এনরোল করাতে চান, তো সেক্ষেত্রে গুগল ফর্মে যে ডাটাগুলো দেবেন ওগুলো চেষ্টা করবেন স্টুডেন্টের দেওয়ার, কারণ আফটার কাউন্সেলিং কোনো কলেজে ধরুন স্টুডেন্ট ভর্তি হলো, সেক্ষেত্রে সেই কলেজের কোনো ইনফরমেশন আমার যদি জানার প্রয়োজন থাকে, আমি স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। সেই জন্য চেষ্টা করবেন কন্ট্যাক্ট নাম্বার বা আদার্স থিং স্টুডেন্টের দেওয়ার। বাট আপনার চিন্তার কোনো দরকার নেই, আমি আপনার সাথেও কথা বলবো যখন চয়েস ফিলিং বানানো হবে, তার আগে আমি ফোন করবো। ফোন করে সেদিন স্টুডেন্টের সাথেও যেমন কথা হবে, প্যারেন্টসের সাথে কথা বলাতে চাইলে প্যারেন্টসের সাথেও কথা হবে। কোনো চিন্তার কোনো কারণে চেষ্টা করবেন ওখানে স্টুডেন্টের ডিটেলসটা দেওয়া, ঠিক আছে? তো আর কিছু
মানে বলছি না আর ভিডিওটা বড়ও করবো না, মোটামুটি এই হচ্ছে WBG এর একটা কাউন্সিলিং এর প্রসেস। এবার কাউন্সিলিং শুরুর আমি আগেও জানিয়েছি, মোটামুটি ধরে রাখতে পারো তোমরা মোটামুটি জুলাইয়ের হয়তো মিডিল দিকে শুরু হতে পারে এক্সপেক্টেড। এখন রেজাল্ট কবে আসে সেটার দিকে মেনলি নজর থাকবে, ওটার বেসিসে বলা যাবে যে কাউন্সিলিং কবে হবে। রেজাল্ট ডিলে হলে কাউন্সিলিংও ডিলে হবে, রেজাল্ট যদি আগে আগে চলে আসে তো যেরকম গ্যাপে কাউন্সিলিং হয় সেরকম গ্যাপেই হতে পারে বা হবে ধরে রাখতে পারো, ঠিক আছে। এনিওয়ে, তো এই আর কি পুরো ব্যাপার স্যাপার। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখে নিয়েছো অবশ্যই একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলাতে সেট করে রাখবে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবে। আর অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অথবা মন্তব্য জানানো থাকলে ডেফিনেটলি জানাবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।